হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 এর অঙ্কের থার্ড সেমেটিভ ইভ্যালুয়েশনে যে 19 নম্বর স্কুল আছে এর এক দিক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমত একটা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে একের এক দিকে আছে 2x + 3y = 0 সমীকরণের লেখচিত্রটি হলো x অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল মূলবিন্দুগামী 2,0 বিন্দুগামী। তাহলে এখানে সহজে দেখার উপায় হচ্ছে, যখন কোনো ধ্রুবক পদ থাকবে না, এটা 2x, এটা 3y, এটা x যুক্ত পদ, এটা y যুক্ত পদ, কিন্তু এখানে কেবল ধ্রুবক সংখ্যা নেই। তাহলে যেহেতু ধ্রুবক পদটি নেই, সেই জন্য কিন্তু এটা মূলবিন্দুগামী হবে, আর যখন আরো হায়ার স্টাডি করবে তখন দেখবে কি, তখন এই যে সমীকরণটা আছে, আমরা এই সমীকরণকে এভাবে লিখতে পারি। তাহলে আপাতত চেনার উপায়, এখানে ধ্রুবক পদ নেই, সেই জন্য এটা মূলবিন্দুগামী। আর হায়ার স্টাডির ক্ষেত্রে তোমরা দেখবে কি, এটা সমান 0, তাহলে y সমান mx প্লাস c, এরকমভাবে যদি আমি সমীকরণটাকে লেখার চেষ্টা করি, তাহলে পাচ্ছি 3y সমান -2x বা y সমান -2/3x প্লাস অন্য কোনো ধ্রুবক সংখ্যা নেই, তাহলে এখানে 0 দিলাম, অর্থাৎ এই যে এটাকে বলে y ছেদিতাংশ। এটাকে y ছেদিতাংশ বলে। তাহলে এখানে y ছেদিতাংশ যেহেতু 0 আছে, সেই জন্য এটা y অক্ষকে মূল বিন্দুতেই ছেদ করবে, অর্থাৎ এই সরলরেখাটা মূলবিন্দুগামী। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 4:5 হলে লাভের শতকরা হার কত? তাহলে আমরা এই অঙ্কটাকে আমরা x ধরে করতে পারি, আবার x না ধরেও করতে পারি। তো এখানে আমরা চাইলে x ধরে করতে পারি, আবার x না ধরেও করতে পারি। x ধরে করতে গেলে আমরা ক্রয় মূল্য ধরবো 4x, বিক্রয় মূল্য ধরবো 5x, আর x না ধরে করলে ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা, সেখান থেকে লাভ বের করে নেব এবং শতকরা লাভ বের করতে পারবো। সুতরাং x ধরেই করি, তাহলে বরং সুবিধা হবে। তাহলে লিখি যে ক্রয় মূল্য 4x টাকা ও বিক্রয় মূল্য 5x টাকা। মনে করি ক্রয় মূল্য সমান 4x টাকা ও বিক্রয় মূল্য সমান 5x টাকা। অতএব লাভ সমান 5x মাইনাস 4x টাকা সমান x টাকা। এখন আমাকে শতকরা লাভ বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য যখন 4x টাকা, তখন লাভ হচ্ছে x টাকা। ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য 100 টাকা হতো, তাহলে কত লাভ হতো? তাহলে লিখবো কি, ক্রয় মূল্য 100 টাকা হলে, না, ক্রয় মূল্য 4x টাকা হলে, লাভ সমান x টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ সমান x/4x টাকা, আর ক্রয় মূল্য যদি 100 টাকা হতো, তাহলে লাভ হবে x × 100/4x। x কেটে দিলাম, 4 25 × 100, তাহলে সমান 25 টাকা। অতএব এটা 25% লাভ। অতএব লাভ সমান 25%। 3 দিকে আছে 8⁻x = 32⁻y হলে y/x এর মান কত? 8⁻x = 32⁻y। তাহলে 8 কে যদি উৎপাদকে ভাঙি আমরা, 2, 4 × 8, 2, 2 × 4, আর যদি 32 কে উৎপাদকে ভাঙি, 16 × 32, 8 × 16, 4 × 8, 2 × 4। তাহলে এই পেলাম। এখন তাহলে 8 এর জায়গাতে আমরা লিখতে পারি 2⁻3⁻x, আর 32 এর জায়গাতে লিখতে পারি 2⁻1 2 3 4 5, 2⁵y। তাহলে উভয় পক্ষ, আচ্ছা, 2 এখানে আছে 2⁻3x
এখানে 2^5y, তাহলে বেস কিন্তু দুই দিকে বেস আছে 2 আর পাওয়ারে আছে এখানে 3x এখানে 5y, তাহলে যেহেতু উভয় পক্ষ সমান সেই জন্য আমরা বলতে পারি 3x সমান 5y। আমাকে বের করতে হবে y is to x বা y/x আনতে হবে, তাহলে নিচে x আনতে হবে। তো উভয় এই পক্ষকে নিচে x থাকবে এরকম কিছু যদি ভাগ করতে হবে, তো এখানে 3x আছে তাহলে এখানে ভাগ করব, আর 5y আছে যেহেতু y এর নিচে x আনতে হবে তাহলে আমি x লিখে দিলাম, 5 আছে 5 লিখে দিলাম। তাহলে আমাকে কি করতে হচ্ছে, ডান দিককে নেক্সট y/x আনতে গেলে আমাকে 5 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে 5x দিয়ে ভাগ করতে হচ্ছে। এখানে 5x দিয়ে ভাগ করলাম, তাহলে ভাগ করলে পাচ্ছি 5x কেটে যাবে, 3/5 সমান 5 কেটে যাবে y/x, তাহলে অতএব y is to x is equal to 3:5। 3x minus 2y is equal to 6, kx minus 6y is equal to 6। সমীকরণ দুটির একটি অন্যান্য সমাধান থাকবে যখন, তাহলে আমরা প্রথমে কি করব, এখানে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত বের করে নেব। তাহলে সমীকরণ দুটো আছে 3x minus 2y is equal to 6, আর একটা আছে kx minus 6y is equal to 6। তাহলে প্রথমে বের করব x এর সহগের অনুপাত, এখানে x এর সহগ 3, এখানে x এর সহগ k, তাহলে অনুপাত হবে 3/k। এরপরে y এর সহগের অনুপাত সমান, এখানে আছে -2 এখানে আছে -6, তাহলে -2/-6, মাইনাস মাইনাস কেটে দিলে উপর নিচে কাটাকুটি করলে 2 1 2 3 1 3, তাহলে এটা হচ্ছে 1/3। এখন অন্যান্য সমাধান থাকবে, অর্থাৎ সমীকরণ দুটির একটা সমাধান থাকতে হবে। তাহলে সমাধান থাকলে যদি এই x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত পরপর সমান হয় তাহলে এই দুটো সমীকরণে কোনো সমাধান থাকবে না, কিন্তু প্রশ্নে বলা আছে সমাধান থাকতে হবে। তাহলে কি, তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি যে এই দুটো সমান নয়। প্রশ্নানুসারে এই যে 3/k এটা 1/3 এর সাথে সমান হওয়া চলবে না। তো বজ্রগুণ যদি করি k সমান 3 3 9, এটা ইজ নট ইকুয়াল টু আছে, তাহলে k ইজ নট ইকুয়াল টু 9, তাহলে k সমান 9 হলে সমাধান থাকছে না, বাট k সমান যদি 9 ছাড়া অন্য কিছু হয় তাহলে এই দুটো সমীকরণে কিন্তু সমাধান থাকবে। তো সেই জন্য এর উত্তর হবে k ইজ নট ইকুয়াল টু 9। এই যে k ইজ নট ইকুয়াল টু 9 হলে এই দুটো সমীকরণে একটা অনন্য সমাধান থাকবে। ত্রিভুজ PQR একটি 12 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। ও ত্রিভুজটির ভরকেন্দ্র PO এর দৈর্ঘ্য কত হবে? তো এখানে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে যেটা নাম আছে PQR। PQR। এখন ও ভরকেন্দ্র, তাহলে ভরকেন্দ্র আপনার মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলি ত্রিভুজের ভরকেন্দ্র। তাহলে তিনখানা মধ্যমা এঁকে নিই, আর তারা কোথায় ছেদ করলো সেটাও দেখে নেব। তো তারা একটা বিন্দুতে ছেদ করছে G, এটা হলো ভরকেন্দ্র। ভরকেন্দ্র ও বলা আছে, আর এখানে ডি নাম দিলাম। তো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজের এই মধ্যমা, সমবাহু ত্রিভুজের মধ্যমা যত উচ্চতা তত, তাহলে ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, এই মধ্যমার দৈর্ঘ্য পাবো, আর মধ্যমার দৈর্ঘ্য যখনই পেয়ে যাব এই ওপি হচ্ছে এই পিডি এর 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ ওপি সমান 2/3 পিডি। 2/3 পিডি হচ্ছে ওপি এর মান। তাহলে আমাদের প্রথম কাজ হবে পিডি বের করে ফেলা। তাহলে ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 12 সেন্টিমিটার।
অতএব উচ্চতা পিডি এর সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু সমান √3/2 ইন্টু বাহু আছে এই 12 সেন্টিমিটার সমান 6√3 সেমি। অতএব ওপি ইজ ইকুয়াল টু এই যে 6√3 বেরিয়েছে এর 2/3 3 দুগুণ 6 2 2 দুগুণ 4 সমান 4√3 সেন্টিমিটার। ফাংশন অফ x, y ইজ ইকুয়াল টু x² - 4y এর চল সংখ্যা ও মাত্রার অনুপাত কত হবে? তাহলে এখানে দেখো দুখানা চল আছে x আর y, তাহলে চল সংখ্যা 2 আর মাত্রা, এখানে মাত্রা বলতে x এর পাওয়ারের সর্বোচ্চ ঘাত 2 আছে, তাহলে মাত্রা 2, তাহলে এটা হবে 1:1, অর্থাৎ এটা সি উত্তর। সাতের দাগে আছে 3.23 এবং 3.28 এর মধ্যে অবস্থিত অমূলদ সংখ্যার সংখ্যা কত? তাহলে 3.23 3.28 এর মধ্যে কিন্তু অসংখ্য অমূলদ সংখ্যা থাকতে পারে, তাহলে এটা হবে অসংখ্য। ত্রিভুজ এবিসি এর এসি ও বিসি বাহু দুটি মধ্যবিন্দু এসি ও বিসি, ত্রিভুজ এবিসি এসি আর বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিওই ইডিসি 75 ডিগ্রি ডিসিই 35 ডিগ্রি হলে কোণ এবিসি এর মান কত? তো ত্রিভুজ এবিসির কোনো ধরন বলা নেই, সেই জন্য আমরা যে কোনো ধরনের ত্রিভুজ এখানে একটা এঁকে নেব। এই ত্রিভুজগুলো আঁকার সময় যদি কোনো ধরন বলা না থাকে আমরা কিন্তু সমবাহু ত্রিভুজ এঁকে ফেলবো না, কারণ সেক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি হবে এবং অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, বা সঠিক হলেও অনেকটা কঠিন লাগবে সমাধান করতে। তাহলে এবিসি নাম দিলাম। এসি আর বিসি, এটা হলো এসি আর এটা হলো বিসি। এসি বাহুর মধ্যবিন্দু মোটামুটি এখানে, এসি বাহুর মধ্যবিন্দু ডি, আর ডিসি বাহুর মধ্যবিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু ই, এটা বিসি এর মধ্যবিন্দু ই, ডি এবং ই। আচ্ছা, যদি কোণ ইডিসি 75 ডিগ্রি, ই ডি সি, এই কোণটা বলা আছে 75 ডিগ্রি, কোণ ডিসিই 35 ডিগ্রি, ডিসিই এই কোণটা, এটা 35 ডিগ্রি বলা আছে। তবে কোণ এবিসি এবিসি এই কোণটার মান বের করতে হবে। তাহলে আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল হয় ও অর্ধেক হয়, অর্থাৎ এবি এর সমান্তরাল হলো এই ডিই। তাহলে ডিইসি ত্রিভুজের এই দুটো কোণ জানি আমরা, তাহলে এই 3 নম্বর কোণটা পেয়ে যাব, কারণ তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি থেকে 75 এবং 35 বিয়োগ করলে এই কোণটা পাবো। আবার এই কোণটা অনুরূপ কোণ, কারণ কি? কারণ এই সরলরেখাটা আর এই সরলরেখাটা পরস্পর সমান্তরাল, তাহলে এই অনুরূপ কোণ, এই কোণের মান যা হবে তার অনুরূপ কোণ এটা, এটার মানও ঠিক তাই হবে। তাহলে প্রথম কাজ হবে এই ডিইসি ত্রিভুজ থেকে এই কোণটার মান বের করে নেওয়া। ত্রিভুজ ডিইসি থেকে পাই, ডিইসি থেকে পাই এই কোণটা, এর নাম ডিইসি, কোণ ডিইসি সমান 180 ডিগ্রি থেকে প্রথমে 75 ডিগ্রি বিয়োগ করলাম, তারপরে 35 ডিগ্রি বিয়োগ করছি, তাহলে 180 ডিগ্রি মাইনাস এখানে 75 আর 35, তাহলে 70 এবং 30 100 হয়, আর 5 আর 5 10, অর্থাৎ 110 ডিগ্রি, তাহলে এটা বিয়োগ করে পাচ্ছি 70 ডিগ্রি, এই কোণটা 70 ডিগ্রি পেলাম। আবার ডিই সমান্তরাল এবি, আবার ডিই সমান্তরাল এবি, অতএব এই কোণ সমান অনুরূপ কোণ এটা, এবিসি সমান কোণ, অর্থাৎ এবিসি কোণ সমান
অনুরূপ কোণ ডিইসি, আর সেটা ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি। তাহলে কোণ ডিইসি সমান 70 ডিগ্রি বা কোণ এবিসি সমান 70 ডিগ্রি। একটি সমবাহু ত্রিভুজ ও তার পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে একটা সমবাহু ত্রিভুজ আর তার পরিবৃত্তের ক্ষেত্রফল। তো এখানে একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিই। তাহলে এখানে একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিলাম, নাম দিলাম এবিসি। আর তাহলে সমবাহু ত্রিভুজ এবং এর পরিবৃত্ত, তাহলে পরিবৃত্ত বলতে এর পরিব্যাসার্ধ বের করতে হবে, তা না হলে পরিবৃত্তের ক্ষেত্রফল পাবো না। সেই জন্য এর যে তিনটি মধ্যমা আছে সেই তিনটি মধ্যমা আঁকবো। মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করবে সেটা হলো তার ভরকেন্দ্র, আর ভরকেন্দ্র পেয়ে গেলে যে কোনো শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটাই হলো পরিবৃত্তের কেন্দ্র, সেটা হলো পরিবৃত্তের ব্যাসার্ধ। আর ভরকেন্দ্রটা হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র, এটা পরিবৃত্তের কেন্দ্র। আর এখান থেকে এই পর্যন্ত এটা হলো পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজের আমার বাহুর দৈর্ঘ্য প্রথমে ধরে নিতে হবে, বাহুর দৈর্ঘ্য এ ধরবো। তো মনে করি সমবাহু ত্রিভুজটি এবিসি এবং এর বাহুর দৈর্ঘ্য এবং এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ একক। তাহলে বাহুর দৈর্ঘ্য যখন পেলাম আমি এর ক্ষেত্রফল লিখতে পারবো। অতএব ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু এ স্কোয়ার, এটা বর্গ একক। তাহলে একক স্কোয়ার দিলাম, এটা হলো ক্ষেত্রফল। এরপরে যেহেতু আমাকে এই পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, পরিবৃত্তের ব্যাসার্ধ এজি। এজিটা অ্যাকচুয়ালি কি হয়, এজিটা এডি এর 3/2 ভাগ, এটা 2 আর এটা 1, মোট যদি 3 হয় এজি হবে 2 আর জিডি হবে 1। এখানে কম্পাস বসিয়ে যদি এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়ে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি, তাহলে এ বি সি বিন্দু দিয়ে যাবে আর এটা হবে তার পরিবৃত্ত। আর পরিবৃত্তের ব্যাসার্ধ এজি, এজিটা হয় এডি এর 3/2 ভাগ, এডি এর 3/2 ভাগ। তাহলে আমার এডি বের করতে হবে। এডি মানে ত্রিভুজের উচ্চতাকে বোঝাচ্ছে, তাহলে উচ্চতা এখানে লিখলাম এডি, এটা সমান √3/2 ইন্টু বাহু একক। অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ বা পরিব্যাসার্ধও বলতে পারি, পরিবৃত্তের ব্যাসার্ধ সমান এজি সমান 2/3 এডি সমান 2/3 ইন্টু এডি এর মান √3/2 এ একক। এখানে কাটাকুটি করে দিলাম, তাহলে √3/3 এ, তাহলে সমান এ √3/3 একক। এখন পরিবৃত্তের ক্ষেত্রফল পাওয়ার দরকার আছে, তাহলে ক্ষেত্রফল সূত্র পাই আর স্কোয়ার। তো এখানে পাই বসালাম এবং আর এর মান এ √3/3, এটা বসিয়ে দিলাম স্কোয়ার, এটা একক স্কোয়ার বা বর্গ একক। তাহলে পাই এ আর এ স্কোয়ার √3 হোল স্কোয়ার করলে 3/3 থেকে 9, 3 হচ্ছে, তাহলে পাই এ স্কোয়ার বাই 3। তো এখানে অনুপাত চেয়েছে সমবাহু ত্রিভুজ আর পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত।
তাহলে ত্রিভুজ ও পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত ত্রিভুজের ক্ষেত্রফল এটা ছিল √3/4 a স্কোয়ার, আর পরিবৃত্তের ক্ষেত্রফল পাই a²/3। তাহলে দেখতে পাচ্ছি a স্কোয়ার দুই জায়গাতে আছে, তাহলে √3/4 = π/3। এখন 4 এবং 3-এর লসাগু 12, তাহলে এটাকে সরল অনুপাতে পরিণত করতে গেলে প্রথম পদ বা পূর্ব পদের সাথে 12 গুণ করলাম, আর যেটা উত্তর পদ আছে π/3 এর সাথেও 12 গুণ করলাম। তাহলে পাবো কি, এটা কেটে দিয়ে 4 পাচ্ছি, এটা কেটে দিয়ে 3 পাচ্ছি, তাহলে সমান 3√3, এটা মিলে 3√3 = 4π। একের 10-এ আছে পাই হলো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত, বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের অনুপাত, নাকি ব্যাস ও ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমার এখানে পাই এর সম্বন্ধে ইনফরমেশন চাইছে। তো পাই দিয়ে আমরা কি জানি লিখি, আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি সূত্র একটা জানি আর ক্ষেত্রফলের সূত্র একটা জানি। পরিধি সমান 2πr, পরিধিকে আমরা এখানে পি দিয়ে লিখছি, আর ক্ষেত্রফল অর্থাৎ এরিয়াকে এ দিয়ে লিখছি। পরিধি পেরিমিটার পি দিয়ে, এরিয়া বা ক্ষেত্রফল এ দিয়ে লিখলাম, এটা πr²। তো আমাকে পাই বের করতে হবে। তাহলে এখান থেকে পাচ্ছি যে বা পাই সমান p/2r, অর্থাৎ এটা পরিধি বাই 2r মানে ব্যাসার্ধ আর 2r হলো ব্যাস। আর এখান থেকে যদি আমি পাই বের করতে চাই, পাই হবে সমান a/r², অর্থাৎ ক্ষেত্রফল বাই ব্যাসার্ধ বা স্কোয়ার আছে। তাহলে পরিধি ও ব্যাসের অনুপাত হতে পারে, আর ক্ষেত্রফল ও ব্যাসার্ধের বর্গের অনুপাত। তো এখানে কি অপশন দেওয়া আছে দেখছি কোনটা মিলছে। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, হ্যাঁ প্রথমটাই ঠিক। এখানে আছে পরিধি ও ব্যাসার্ধের অনুপাত, এটা ঠিক নয়। পরিধি ও ক্ষেত্রফলের অনুপাত, এটাও ঠিক নয়। ব্যাস ও ক্ষেত্রফলের অনুপাত, এটাও ঠিক নয়। তাহলে এ হচ্ছে অপশনটা সঠিক। তারপরে 11 দাগে আছে এটা সমান 1 হলে কোন সম্পর্কটা সঠিক সেটা বলতে হবে। তাহলে এখানে 11 1/2 log m⁻³ প্লাস 3 log n⁻³ ইজ ইকুয়াল টু 1। তো আমাকে এখন এটা লগে আছে, সূচকে আনতে হবে। তো এই লগ থেকে সূচকে আনতে গেলে আমরা লগ 2 জায়গাতে আছে, আগে এই লগ 2 জায়গার জিনিসগুলো এক জায়গাতে করে নিই। তো এক জায়গাতে করতে গেলে এই আগের সংখ্যাগুলো সমস্যা সৃষ্টি করছে। তো তাহলে এই 1/2টা m এর পাওয়ারে তুলে দেব। লগ m⁻² 1/2 এখানে 3 প্লাস লগ n⁻³ এই 3টা পাওয়ারে এখানে 3, এটা সমান 1, এটা বলা আছে। তাহলে m এর মধ্যে সম্পর্ক বের করতে হবে যেখানে লগ নেই, অর্থাৎ আমাদের সূচকে নিয়ে যেতে হবে, বা এটা অ্যাকচুয়ালি √m। তো সেইভাবে যদি লিখি এই লগ √m⁻³ প্লাস লগ n³ ইজ ইকুয়াল টু 1। বেস দুই জায়গাতে 3 আছে, তো যখন বেস সমান থাকে আমরা লগ যোগের সময় এই লগের
সামনের সংখ্যা দুটোকে গুণ করি, তাহলে লগ বেস 3 রাখলাম, এখানে m রুট m, তার সাথে গুণ হবে n কিউব, এটা আর এটা সমান 1 আছে। তো এখন আমরা কি করতে পারি, এখন এই লগারিদম একে আমরা সূচকে পরিণত করতে পারি। তো সূচকে পরিণত করার জন্য আমাদের যেটা জানতে হবে, যদি এমন কিছু থাকে log a টু দ্য বেস b সমান x, মনে করো এরকম আছে, তাহলে এর থেকে আমরা সূচকে কিভাবে পরিণত করি দেখে নাও। এর থেকে করি, আমরা লিখি যে, বা উল্টোটা দেখি, এভাবে না লিখে a টু দি পাওয়ার n সমান b যদি থাকে, আমরা এই n সমান লিখি n সমান log b টু দ্য বেস a। সূচক থেকে লগ করতে গেলে এরকম আসে, অর্থাৎ পাওয়ারে যেটা থাকে সেটা প্রথম বসে, সমান দিয়ে যেটা থাকে সেটা লগের সামনে বসে, আর যার পাওয়ারে সংখ্যা আছে সেই বেসটাকে এখানে লেখা হয়। তো যদি এইখানকার এটার সাথে এটা তুলনা করি, এখান থেকে আমরা যদি এখানে আসতে চাই তাহলে কি করব, তাহলে এই যে বেস যেটা থাকবে তার পাওয়ারে এই এনকে লিখব, আর এটা সমান চিহ্ন দিয়ে লিখব। তাহলে এটা সমান চিহ্ন দিয়ে লিখব, তাহলে এখানে বেস আছে 3, তাহলে এখান থেকে লিখতে পারি বা বেস 3 কিন্তু, তাহলে 3 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু, এটা সমান চিহ্ন দিয়ে লিখব রুট m n কিউব, এটা হয়ে গেল। তো রুট আছে কিন্তু আমাদের যে অপশানগুলোতে আছে এখানে কোথাও রুট নেই, অপশানগুলোতে কোথাও রুট নেই, তাহলে উভয় পক্ষকে বর্গ করে দিই। এটা 3 এর পাওয়ারে 1 মানে এটা 3 ই বোঝায় 3, তাকে স্কোয়ার করলাম, আর ডান দিকে রুট m n কিউব তাকে স্কোয়ার করলাম, তাহলে এটা 3 3কে 9, আর ডান দিকে রুট m স্কোয়ার করলে আর রুট থাকছে না, আর n এর বেলাতে n কিউব তার স্কোয়ার, এটা হচ্ছে। তাহলে আমরা বলতে পারবো 9 সমান m n 3 দুগুণে 6 m টু দি পাওয়ার 6, বা এটা আগে লিখলে পাই m n টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 9। m n টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 9, অর্থাৎ এখানে এ অপশন সঠিক। 12 দাগে আছে 3,2 বিন্দুটি 0,-2 এবং 9, k বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে k এর মান কত হবে। তো এখানে এই বিন্দু দুটি সংযোজক সরলরেখাংশকে অন্তর্বিভক্ত করেছে 1:2 অনুপাতে। তাহলে কি কি দেওয়া আছে, অর্থাৎ কি কি তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো প্রথমে লিখে নিতে হবে। তো এখানে লিখব যে প্রদত্ত প্রান্ত বিন্দু, অর্থাৎ যে বিন্দু দুটি সংযোজক সরলরেখাংশের কথা বলা হয়েছে, প্রান্ত বিন্দু দুটি হলো আচ্ছা, প্রান্ত বিন্দু এখানে আছে 0,0,-2 ও 9, k, এটা এই দুটো আছে প্রান্ত বিন্দু। আর m:2n অর্থাৎ কত অনুপাতে বিভক্ত করেছে সেটা হলো 1:2 আছে। এখন যে বিন্দুটা বিভক্ত করেছে সেই 3,2 বিন্দু, এই বিন্দুটির প্রথমটাকে ভুজ বলে, পরেরটাকে কোটি বলে। এখানে এটা ভুজ এটা কোটি, এখানে এটা ভুজ এটা কোটি। তাহলে এই বিন্দুটির যেহেতু দেখো কে এর মান বের করতে হবে, সেই জন্য আমরা কি করব, আমরা এখানে এক্স স্থানাঙ্ক, এটা ওয়াই স্থানাঙ্ক, বা এটা ভুজ এটা কোটি, তাহলে আমরা কোটি বের করব কে, যাতে কে তার মধ্যে আসে। তাহলে এই বিন্দুটির, এই যে বিন্দুটা দেওয়া আছে এর কোটিকে অন্য ভাষায় বলে বা ওয়াই স্থানাঙ্ক। ওয়াই স্থানাঙ্ক এটা সমান হবে m, আচ্ছা এটা ওয়াই দিয়ে আছে, my2 প্লাস ny1 বাই m প্লাস n। আর স্থানাঙ্ক এটা ছিল, এটা ভুজ এটা কোটি, তাহলে কোটি 2 আছে, 2 লিখলাম। তাহলে বা এই কোটি, এই ওয়াই স্থানাঙ্কের সূত্র এটা সমান 2। এখন my1 y2 এর মান বসিয়ে দিতে হবে, তাহলে লিখব বা m ফর 1 বসালাম, y2 আচ্ছা এটা x1 এটা y1 এটা x2 এটা y2,
তাহলে y2 ইজ k প্লাস n, n ইজ 2, এবার y1 আছে, y1 ইজ ইকুয়াল টু -2, এটা বাই m প্লাস n 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু 2। তাহলে কে আর 1 গুণ করলে কে হয়ে গেল প্লাস এ মাইনাস 2 দুগুণ 4, আর নিচে আসছে 1 আর 2 যোগ করে 3 সমান 2। তাহলে এরপর থেকে বলতে পারি আমরা বজ্র গুণ করবো, 1 দিয়ে কে মাইনাস 4কে গুণ করতে হবে, 3 দিয়ে 2কে গুণ করতে হবে। তাহলে কে মাইনাস 4 ইজ ইকুয়াল টু 3 দুগুণ 6, আর এখান থেকে বলতে পারি কে ইজ ইকুয়াল টু 6 প্লাস 4, 4টা সমান চিহ্নে ডান দিকে লিখেছি বলে মাইনাস চিহ্নটাকে প্লাস করে লিখলাম, তাহলে এটা হলো 10। অতএব কে এর মান সমান 10। 14 দাগে আছে একটি পরিসংখ্যা বিভাজনে একটি শ্রেণী মধ্যমান ডি এবং শ্রেণী দৈর্ঘ্য x হলে শ্রেণীটির ঊর্ধ্ব সীমা কত হবে? তাহলে এখানে আমাকে বের করতে হবে ঊর্ধ্ব সীমা। যদি শ্রেণীটি এটা হয়, মনে করো এটা শ্রেণী, এর মাঝখানে আছে ডি, আর এই মাথা থেকে এই মাথা পর্যন্ত বা এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত এই দূরত্বটা আছে x, তাহলে এখান থেকে এতটুকু এটা x/2, আর এখান থেকে এতটুকু এটাও x/2। এটা পাবো ডি থেকে এই x/2 বিয়োগ করে, আর অর্থাৎ নিম্ন সীমা পাবো, আর উচ্চ সীমা পাবো। আচ্ছা, এটা x/2 কেন হলো? এখান থেকে এই পর্যন্ত x, তাহলে এখান থেকে এতটুকু x এর হাফ বলে x/2, আর এখান থেকে এতটুকু x এর হাফ বলে x/2। এবার উচ্চ সীমা নিম্ন সীমা পাবো ডি থেকে এটা বিয়োগ করে, আর উচ্চ সীমা পাবো ডি এর সাথে এটা যোগ করে। তাহলে লিখবো কি, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে প্রথমে লিখে নিই। শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান ইজ ইকুয়াল টু ডি। আচ্ছা, শ্রেণী দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এক্স। অতএব এখানে উচ্চ সীমা চাইছে, তাহলে উচ্চ সীমা সমান প্রথমে ডি লিখলাম, তার সাথে যোগ করব এই শ্রেণী দৈর্ঘ্যের হাফ অর্থাৎ x/2। তাহলে এটা হয়ে গেল উচ্চ সীমা ডি প্লাস x/2, এখানে আছে ডি প্লাস x/2। 2 এর একে আছে px একটি 5 ঘাত যুক্ত বহুপদী সংখ্যামালাকে qx একটি 3 ঘাত যুক্ত বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ হিসাবে যথাক্রমে rx এবং sx বহুপদী সংখ্যামালা পাওয়া গেল। rx ও sx বহুপদী সংখ্যামালাদের সর্বোচ্চ ঘাত কত হবে? তাহলে এখানে সর্বোচ্চ ঘাত কত হবে বুঝতে গেলে যদি একটা উদাহরণ দিয়ে শুরু করি, বরং তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করি px এটা 5 ঘাত যুক্ত সংখ্যামালা x⁵, সবচেয়ে সহজ সরলটা নিলাম x⁴, x³ x², এরকম করে চলতে চলতে মনে করো কিছু একটা সংখ্যা আছে 6। তারপরে qx এটা 3 ঘাত যুক্ত, তাহলে x³ প্লাস x² প্লাস কিছু সংখ্যা একটা আছে, বা আমি এক্সও ধরতে পারি, বা এই পর্যন্তই আছে। তাহলে এটা দিয়ে একে ভাগ করছি, x³ প্লাস x² প্লাস x দিয়ে ভাগ করছি x⁵ প্লাস x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস 6। তাহলে প্রথমে x² দিয়ে গুণ করব, x² আর x³ x⁵ হলো x² এবং x² x⁴ হলো x এবং x² x³ হলো। তাহলে এইগুলো কেটে কেটে যাচ্ছে, থাকছে x² প্লাস 6। তো এখানে দেখতে পাচ্ছি যে x² এসে থেমে গেল। যদি এটা এরকম থাকতো 2x² থাকতো এখানে, তাহলে এটা হতো x³ প্লাস x² প্লাস 6, তখন আমরা আবার 1 দিয়ে দিতাম প্লাস 1 দিয়ে দিলে x³ প্লাস x²
প্লাস এক্স এরকম কিছু হতো, এটা কেটে যেত, তাহলে এখানে এক্স প্লাস সিক্স হতো। তাহলে কি, তাহলে ভাগটা যদি এখানে থেমে যেত, তাহলে এখানে একটা, যদি ভাগটা এখানে থেমে যেত তাহলে এখানে এক্স স্কোয়ার আসতে পারতো। আর যদি এরকম কিছু থাকে তাহলে এক্স আসতে পারে। তাহলে কি, যেটা ভাগশেষে এখানে আছে, ভাগশেষ ভাগফল ও ভাগশেষ, এটা ভাগফল, এটা ভাগশেষে এখানে আছে আর এক্স, এখানে আর এক্স বলা আছে। তাহলে আর এক্স যদি এখানে কোনো সংখ্যা না থাকে, এটা কেটে যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস সিক্স হচ্ছিল। বাট এখানে যদি সংখ্যা থাকে তখন আমরা আবার এক দিয়ে দেবো, তখন এক্স থাকবে বাট স্কোয়ার থাকবে না। তাহলে আর এক্স এর সর্বোচ্চ ঘাত 2 হতে পারতো, আর সর্বোচ্চ ঘাত 2 হতে পারতো। এরপর যদি আরেকবার ভাগ যায় তাহলে ঘাত কিন্তু 1 হয়ে যাচ্ছে, বা সংখ্যাগুলো যদি মিলে যায়, এটা আলটিমেটলি ধ্রুবক সংখ্যা হতে পারে, এক্স থাকবে না, এরকমও হতে পারে। তাহলে ঘাত যদি থাকতে হয় আর এক্স এর, এটা সর্বোচ্চ ঘাত এই 2 থাকতে পারে। যখন 2 কখন থাকবে, যখন পুরো হুবহু মিলে যাচ্ছে, হুবহু বিয়োগ হয়ে যাচ্ছে, কেটে দিচ্ছি, তখন এটা এক্স স্কোয়ার থাকছে। তাহলে সর্বোচ্চ ঘাত সবচেয়ে বেশি থাকতে পারে এক্স স্কোয়ার, এক্স কিউব কিন্তু থাকতে পারে না। কারণ যদি এক্স কিউব, এই যে এক্স কিউব যদি থাকে, তাহলে আমরা আবার 1 দিয়ে ভাগ দেবো, ভাগ দিলে আলটিমেটলি এক্স কিউবটা কেটে গিয়ে এক্স হয়ে যাচ্ছে। তাহলে থাকতে পারে এক্স স্কোয়ার, থাকতে পারে এক্স কিউব থাকতে পারে না, অর্থাৎ 2 এর বেশি থাকতে পারে না ঘাত। আর এস এক্স, যেটা কিনা ভাগফল যেহেতু এক্স কিউব দিয়ে এক্স টু দি পাওয়ার 5 আনতে হবে, তাহলে এটা সবসময় এক্স স্কোয়ার হবে। তাহলে এস এক্স এর ক্ষেত্রে ঘাত, সর্বোচ্চ ঘাত 2ই হবে, 2 ছাড়া অন্য কিছু হবে না। তাহলে আর এক্স ও এস এক্স এর সর্বোচ্চ ঘাত 2, 2। তাহলে এর ক্ষেত্রে আর এক্স এর ক্ষেত্রেও 2, আর এস এক্স এর ক্ষেত্রেও 2। কোনো বইয়ের ধার্য মূল্য 150 টাকা, 10% ছাড় দিলে বইটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে 10% ছাড় দেওয়ার মানে হলো 100 টাকা যদি ধার্য মূল্য হয়, সে বিক্রি করবে 90 টাকায়। তাহলে 50 টাকা যদি ধার্য, এই 150 টাকা যদি ধার্য মূল্য হয়, কত টাকায় বিক্রি করবে? একটা উইকেট নিয়ম করলে আমরা পেরে যাব। তাহলে 10% ছাড়ে ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা। ধার্য মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 90/100 টাকা। আর ধার্য মূল্য যদি 150 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 90 × 150/100। এবার 50 দিয়ে কাটাকুটি করবো উপর নিচে। 45কে 3 দিয়ে গুণ করছি, 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 4 = 12, 1 = 13। তাহলে এটা হচ্ছে 135 টাকা, এটাই বিক্রয় মূল্য। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে আমরা এই অঙ্কটাকে এ বাহুর দৈর্ঘ্য ধরে করতে পারি, আবার 100 বাহুর দৈর্ঘ্য ধরে করতে পারি। তাহলে আমি এখানে বাহুর দৈর্ঘ্য 100 ধরে করব। মনে করি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100 একক। অতএব ক্ষেত্রফল হবে সমান √3/4 × বাহু স্কোয়ার এত বর্গ একক। তাহলে এটা হচ্ছে 100কে স্কোয়ার করলে দুখানা 100 পাশাপাশি রেখে গুণ করতে হবে। তাহলে এটা হবে একই পিঠে 4টে শূন্য, √3/4
বর্গ একক। তাহলে আমি যদি 100 পর্যন্ত ধরি, 4 25 সঙ্গে 100, 2 5, তারপরে দুটো শূন্য, অর্থাৎ এটা হচ্ছে 2500 √3 বর্গ একক। এবার যদি 10% বেড়ে যায়, বাহুর দৈর্ঘ্য 10% বেড়ে যায় যদি, তাহলে ক্ষেত্রফল কত হয় দেখে নিই। 10% বাড়লে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয় 110 একক এবং ক্ষেত্রফল হয় সমান √3/4 ইন্টু 110 স্কোয়ার, এটা বর্গ একক। সমান এটা 11 11 121, তারপরে দুটো শূন্য, √3/4 বর্গ একক। 4 দিয়ে যদি 1 2 1 0 0 কে ভাগ করি, তাহলে 3 4 12, 1 নামালাম 0 1, পরে 0 নামালাম, 4 2 8, 4 5 20। তাহলে এটা হচ্ছে 3025 √3 বর্গ একক। এখন সে ক্ষেত্রফল কত বাড়লো সেটা এর থেকে এটা বিয়োগ করে পাবো। ক্ষেত্রফল বা ক্ষেত্রফলের বৃদ্ধি সমান 3025 √3 মাইনাস 2500 √3 বর্গ একক। সমান 525 √3 বর্গ একক। শতকরা বৃদ্ধি কত হবে সেটা বৃদ্ধির পরিমাণ ইন্টু 100, আর নিচে হবে প্রথমকার ক্ষেত্রফল বা প্রাথমিক মান। তাহলে শতকরা বৃদ্ধি, এই পৃথিবীর যে কোনো শতকরা বৃদ্ধি সূত্র বৃদ্ধি ইন্টু 100 বাই প্রাথমিক মান। সমান বৃদ্ধি যেটা আছে 5 2 5 √3, তার সাথে 100 গুণ করলাম, আর নিচে লিখব প্রাথমিক মানটা, অর্থাৎ প্রাথমিক মান আছে 2500 √3। তাহলে কাটতে পারি 100 এবং 2500, এটা কেটে 25 হলো, 5 দিয়ে কাটলে 5 5 25, আর এটা 5 দিয়ে কাটলে 5 1 5, 5 5 25, 105। তাহলে 5 21 125, তাহলে এটা 21। অতএব ক্ষেত্রফল %, বৃদ্ধি পাবে। x⁴y সমান y⁴x এবং x সমান 2y হলে y এর মান কত হবে? x⁴y ইজ ইকুয়াল টু y⁴x, এটা আছে। আর আছে x ইজ ইকুয়াল টু 2y, এখান থেকে আমাকে y এর মান বের করতে হবে। তো এখানে লিখব x এর মান 2y, তাহলে এটা x এর পাওয়ারে y আছে, x সমান 2y, তাহলে এখানে 2y এর পাওয়ারে y লিখতে পারি। তাহলে যদি আমি x এর মান বসিয়ে দিই, তাহলে 2y হচ্ছে x এর মান 2y সমান
ওয়াই টু দি পাওয়ার 2y, এটা আছে। এখানে লেখা যায় 2 টু দি পাওয়ার y টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 2y, বা উভয় পক্ষকে যদি আমি 2 টু দি পাওয়ার y আছে আর এখানে y টু দি পাওয়ার y আছে, যদি y টু দি পাওয়ার y দিয়ে ভাগ করি, এদিকটাকেও তাই y টু দি পাওয়ার 2y আছে, y টু দি পাওয়ার y দিয়ে ভাগ করলাম। ভাগ করলে আমরা এইভাবে কেটে দিতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 2y মাইনাস y, তাহলে এটা হলো y টু দি পাওয়ার y। তাহলে পাওয়ারে y আছে, তাহলে আমরা 2 সমান y বলতে পারি, অতএব y ইজ ইকুয়াল টু 2। 3.2 এবং 3.3 এর মধ্যে একটি মূলদ ও একটি অমূলদ সংখ্যা লেখো। তাহলে আমরা জানি যে দুটি সংখ্যা বলা আছে তার মাঝখানে অসংখ্য মূলদ সংখ্যা থাকতে পারে, আবার অসংখ্য অমূলদ সংখ্যা থাকতে পারে। 3.2 এবং 3.3 এর মধ্যে একটি মূলদ সংখ্যা সমান, তাহলে 3.2 আছে, 3.3 আছে, আমি লিখে দিতে পারি 3.21, 3.22, 3.23, এর থেকে যে কোনো একটা লিখলেই চলবে, 3.24, এভাবে চলতে চলতে 2.29 পর্যন্ত লিখতে পারি। এবার তারপরে তো 2.3, তো যদি এর পরেও লিখতে চাই, বা আমরা এর পরে 2.291, 2.292 এরকম করে এখান থেকে অনেকগুলো লেখা যাবে। 3.24 দিতে পারি, 242, 243, 245, এভাবে প্রত্যেকটা থেকে আবার অসংখ্য মূলদ সংখ্যা আমরা পেতে পারি। তাহলে এর থেকে যে কোনো একটা লিখে দেবো, আমি প্রথমটাই নিচ্ছি। ও অমূলদ সংখ্যা সমান 3.2 আছে, 2 এর পর 1 দিতে পারি, বা 2 দিতে পারি, 3 দিতে পারি, যা ইচ্ছা। আমি এখানে দিলাম 9, দিলাম 290, 2900, 29000। তাহলে এইভাবে পরপর যদি আমরা সংখ্যাটাকে বাড়িয়ে যাই, যেটা কোনো একটা নির্দিষ্ট নিয়ম মেনে হচ্ছে, বাট আমরা কিন্তু আবৃত্ত দশমিক বলতে পারছি না, তাহলে এটা অমূলদ সংখ্যা। তাহলে এরকমভাবে আমরা 2.9 নিয়েছি, তাহলে 2.8 দিয়ে অসংখ্য লিখতে পারি, 2.7 দিয়ে অসংখ্য লিখতে পারি, 3.21 দিয়ে অসংখ্য লিখতে পারি। তাহলে আমরা এটা অমূলদ সংখ্যা লিখলাম আর এটা মূলদ সংখ্যা লিখলাম। a, 0, 0, b এবং 2, 2 বিন্দু তিনটি সমরেখ হলে এটা প্রমাণ করতে হবে। তাহলে 2-6 আছে a, 0, 0, b আর 2, 2 বিন্দুর তিনটি সমরেখ হলে দেখাও যে 1/a + 1/b = 1/2। তো তিনখানা বিন্দু সমরেখ হওয়ার শর্ত আছে, সেই শর্ত আমরা লিখলে একটা সমীকরণ তৈরি হবে। সমীকরণ থেকে এ বি গুলোকে সাজিয়ে নিয়ে আমরা এই জায়গাতে পৌঁছাতে পারি। তো প্রদত্ত বিন্দু তিনটি প্রথমে লিখে নিতে হবে। প্রদত্ত বিন্দু তিনটি হলো প্রথমটা আছে a, 0, তারপরটা আছে 0, b, তারপরটা আছে 2, 2। তাহলে বিন্দু তিনটি সমরেখ হওয়ার শর্ত, বিন্দু তিনটি সমরেখ হওয়ার শর্ত হলো x1 × x2 - x3, x2 × y1 - y3 এবং x3 × y1 - y2। এখন x1, y1, x2, y3, y2, x3, y3, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা x2,
এটা y2, এটা x3, এটা y3। তাহলে এটা সমান 0 হতে হবে, এটাই শর্ত। তো x1 এখানে a বসিয়ে দেব, y2 b বসিয়ে দেব, মাইনাস y3 2, x2 0, y1 এটাও 0, y3 এটা 2, x3 এটা 2, y1 এখানে 0 মাইনাস y2 এটা ইজ b, এটা সমান 0 লিখব। তো এরপরে হবে তাহলে ab মাইনাস 2a, শূন্যর সাথে গুণ করলে এটা শূন্যই হচ্ছে, প্লাস 2, আর এখানে ব্র্যাকেটের মধ্যে মাইনাস b, এটা সমান 0, বা ab মাইনাস 2a, এটা শূন্যটা লিখছি না, মাইনাসে প্লাসে মাইনাস 2b, এটা সমান 0। তাহলে আমাকে 1/a আর 1/b আনতে হবে। সো এখানে যেটা করব, ab সমান 2a প্লাস 2b, 2a প্লাস 2b কে সমান চিহ্নে ডান দিকে লিখেছি। তাহলে ab সমান, এখান থেকে যদি 2 কমন নিই, এখানে হচ্ছে a প্লাস b, বা a প্লাস b সমান ab বাই 2। এখন আমাকে আনতে হবে 1/a প্লাস 1/b ইজ ইকুয়াল টু 1/2। তো সেই জন্য কি করব, উভয় পক্ষকে, এই যে সমীকরণ পেলাম, উভয় পক্ষকে ab দিয়ে ভাগ করব। তাহলে a আছে বাই ab দিলাম, প্লাস b আছে বাই ab দিলাম, সমান ab বাই 2 আছে, এর নিচে ab দিলাম, অর্থাৎ ab। উভয় পক্ষকে ab দিয়ে ভাগ করছি, a কেটে যাবে, bb কেটে যাবে, এর সাথে a কাটছে, b এর সাথে b কাটছে, তাহলে পেলাম 1/b প্লাস 1/a ইজ ইকুয়াল টু 1/2। সাজিয়ে লিখলে পাই 1/a প্লাস 1/b ইজ ইকুয়াল টু 1/2। এটা প্রমাণ করার ছিল, তাহলে এখানে লিখব প্রমাণিত। একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে? তাহলে প্রথম করতে হবে কি, যে 7 সেন্টিমিটার যেহেতু কাঁটার দৈর্ঘ্য, সেহেতু 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাঁটার অগ্রভাগ যে বৃত্তাকার পথে ঘোরে, সেই বৃত্তের পরিধি বের করে নিতে হবে, যার ব্যাসার্ধ r। তো পরিধির সূত্র হচ্ছে 2πr। এটা 7। তাহলে লিখব যে মিনিটের কাঁটা যে বৃত্তাকার পথে ঘোরে, তার ব্যাসার্ধ, মিনিটের কাঁটার যে দৈর্ঘ্য সেটাই হবে তার ব্যাসার্ধ, তার ব্যাসার্ধ r সমান 7 সেন্টিমিটার। অতএব পরিধি টু পাই আর সমান 2 পায়ের মান 22/7 এবং আর এর মান 7। এখানে অবশ্যই লিখব সেন্টিমিটার বা সেমি। 7 7 কেটে দিলাম, এটা পেলাম 22 দুগুণে 44 সেমি। এখন এটা যদি ঘড়ি হয়, এখানে কাঁটাগুলো আছে, তো মনে করো এটা মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা যদি পুরো এক পাক ঘোরে, আমি ঘড়িকে 4 ভাগে ভাগ করলাম এভাবে, তাহলে এই 90 ডিগ্রি, বা আমি এদিক দিয়ে দেখাই, এই 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি, তাহলে 90 চারখানা আছে, তাহলে পুরো এক পাক ঘোরা মানে 4খানা 90 ডিগ্রি ঘোরা, অর্থাৎ 360 ডিগ্রি ঘোরা। তাহলে 360 ডিগ্রি ঘুরলে ওটা 44 সেন্টিমিটার পথ অতিক্রম করে। তাহলে 90 ডিগ্রি ঘুরলে কতটা পথ অতিক্রম করবে সেটা বের করতে হবে। তাহলে লিখব কি, মিনিটের কাঁটা তিনশো 60 ডিগ্রি ঘুরে পথ যায়
সমান 44 সেন্টিমিটার, অর্থাৎ টোটাল পরিধিটা যায়। 1 ডিগ্রি ঘুরে পথ যায় সমান 44/360 সেন্টিমিটার। আর 90 ডিগ্রি ঘুরে কত পথ যায় সেটা বের করতে হবে, তাহলে 44 × 90, আর নিচে আছে 360। 4 নং 36, তাহলে এটা 4 হলো, 4 11 44, 11। তাহলে এখানে 11 সেন্টিমিটার। তাহলে এখানে প্রশ্ন ছিল 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে। অতএব মিনিটের কাঁটা 11 সেমি দৈর্ঘ্য ঘুরবে। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের কোণ এবিসি সমান কোণ এসিবি এবং মধ্যমা এডি সমান হাফ বিসি, এবি সমান √2 সেন্টিমিটার হয় যদি, তাহলে ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ বিকোণ এবং সিকোণ পরপর সমান বলা আছে। এ বিসি, তাহলে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এর কোণ এবিসি অর্থাৎ এই কোণটা এবং এসিবি অর্থাৎ এই কোণটা, এই দুটো কোণ পরপর সমান বলা আছে। এডি মধ্যমা, বিসি এর মধ্যবিন্দু ডি, এটা এডি মধ্যমা টানলাম, এডি সমান হাফ বিসি, তাহলে এডি সমান 1/2 বিসি। আবার যেহেতু এটা মধ্যমা, তাহলে বিডি সমান ডিসি বলতে পারি। বিডি সমান ডিসি যদি বলি তাহলে সমান, তাহলে কি এই বিডিটা বিসি এর হাফ, তাহলে পেলাম এডি বিসি এর হাফ, বিডি বিসি এর হাফ, ডিসি বিসি এর হাফ, অর্থাৎ এটাও বিসি এর হাফ, এটাও বিসি এর হাফ, এটাও বিসি এর হাফ। তার মানে আমরা বলতে পারছি এডি যত দৈর্ঘ্যের বিডি তত দৈর্ঘ্যের এবং ডিসি ঠিক ততই দৈর্ঘ্যের। এখান থেকে অর্থাৎ ডি বিন্দু থেকে এ কমা বি ও সি বিন্দু সমুদ্রবর্তী, মানে একই দূরে আছে। তাহলে সমুদ্রবর্তী, এখন এবি, আচ্ছা পরিব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে সুতরাং পরিব্যাসার্ধ এখান থেকে এই দৈর্ঘ্য, এখান থেকে এই দৈর্ঘ্য, এখান থেকে এই দৈর্ঘ্য, পরিব্যাসার্ধ সমান এডি সমান বিডি সমান ডিসি, অর্থাৎ এডি বিডি ডিসি এর থেকে যে কোনো একটা দৈর্ঘ্য পেলে আমরা সেটাকেই বলবো পরিব্যাসার্ধ। তাহলে এখানে এবি সমান √2 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটা যদি √2 সেন্টিমিটার হয়, আচ্ছা তাহলে এটা √2 সেন্টিমিটার আছে। এখন এই √2 থেকে আমাকে এই বিডি, এডি বা সিডি বা ডিসি যে কোনো একটা মান বের করতে হবে। তো এখানে লম্ব টানা হয়েছে না, এখানে মধ্যমা টানা হয়েছে, তাহলে এই বাহু এবং এই বাহু পরপর সমান ত্রিভুজ। আমি প্রমাণ করতে চাইছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ, বা এই টোটাল ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে বিডি, ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এডিসি এর
দেখো এর বিডি আর ডিসি পরপর সমান, এটা আর এটা সমান। আচ্ছা এই কোণ আর এই কোণ পরপর সমান, এই কোণের নাম এবিডি সমান এসিডি। তাহলে এই দুটো কোণ পরপর সমান, ও এডি সমান এডি, সাধারণ বাহু। তাহলে আমরা পেয়ে গেলাম যে এই দুটো ত্রিভুজ সর্বসম, ত্রিভুজ এ বিডি সর্বসম ত্রিভুজ এ ডিসি। অতএব এই কোণটার এই কোণটা পরপর সমান, এই কোণের নাম এডিবি সমান কোণ এডিসি। তাহলে এটা দণ্ডায়মান আছে বিসির উপরে, পাশাপাশি দুটো কোণ সমান হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা হবে 90 ডিগ্রি করে। তো এবিডি সমকোণী ত্রিভুজ, অতএব এবিডি সমকোণী ত্রিভুজের এবিডি সমকোণী ত্রিভুজ, তার অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এডি আর বিডি কিন্তু পরপর সমান, এডি আর বিডি পরপর সমান। তাহলে সমান লিখতে পারি 2 এডি স্কোয়ার লিখতে পারি, বা এবি কিন্তু √2, তাহলে √2 তার হোল স্কোয়ার সমান 2 এডি স্কোয়ার। তাহলে এখান থেকে পাই 2 সমান 2 এডি স্কোয়ার, বা এডি স্কোয়ার সমান 2/2, এটা সমান 1, অতএব এডি সমান 1। তাহলে এডি সমান ছিল পরিব্যাসার্ধের দৈর্ঘ্য, অতএব পরিব্যাসার্ধ সমান 1 সেন্টিমিটার। -5,5t বিন্দুটি অক্ষ দুটি থেকে সমদূরবর্তী হলে টি এর মান কত? তাহলে যদি আমি অক্ষ দুটো টেনে নিই, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, তাহলে -5,5t, এখান থেকে -5 চলে এলাম, 1 2 3 4 5, 1 2 3 4 5, এই যে মোটামুটি। এখন টি এর মান তো জানি না, তো মোটামুটি একটা ধরলাম। তাহলে অক্ষদ্বয় থেকে সমদূরবর্তী, তাহলে টি এর মান বের করতে হবে। তাহলে যদি এই হয়, এখন এখানে 5 আছে, তাহলে এই 5টিকে 5 হতে হবে। তো -5,5t বিন্দুটিকে অক্ষদ্বয় থেকে সমদূরবর্তী হতে গেলে হলে 5t সমান 5 হতে হবে। অতএব টি সমান 5/5, এটা হতে পারে, বা এখানে 5 + 5 হতে পারে, -5 হতে পারে, বা এমনিতে আমরা 5ও বলতে পারি। তো এখানে 5কে 5 দিয়ে ভাগলে 1 পাই, আমরা এমনিতে 1 বলতে পারি, বা +-1 বলতে পারি। তাহলে সুতরাং টি এর মান 1, অতএব টি এর মান সমান 1। x + 4y = 3, নাম x + 4y - 3 = 0, x + k + 3y + 4 = 0 সহ সমীকরণ দুটির কোনো সমাধান না থাকলে k এর মান কত হবে? তাহলে কোনো সমাধান নেই মানে কি? কোনো সমাধান নেই মানে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত, এই দুটো অনুপাত সমান আছে। তাহলে সমীকরণটা হলো 4y - 3 = 0, এটা 1 নম্বর সমীকরণ। আর একটা আছে x + k + 3y + 4
এটা ইজ ইকুয়াল টু 0, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে প্রথমে বের করব x এর সহগের অনুপাত, x এর সহগের অনুপাত সমান, এখানে x এর সহগ 1 আছে, এখানে 1/1, আর y এর সহগের অনুপাত 4/k+3। তো এখানে বলা আছে কি, এখানে বলা আছে সমীকরণ দুটির কোনো সমাধান নেই, তাহলে এই দুটো অনুপাত সমান। তাহলে লিখব প্রশ্ন অনুসারে 1/1 ইজ ইকুয়াল টু 4/k+3। যদি বজ্রগুণ করে 1 দিয়ে k+3 গুণ করলে k+3, 1 দিয়ে 4কে, তাহলে 4 হলো, বা k ইজ ইকুয়াল টু 4 - 3, আর এটা ইজ ইকুয়াল টু 1। তাহলে k এর মান 1। বারোতে আছে একটি রাশি তথ্যের পরিসংখ্যাগুলি 5, 3, 9 প্রশ্নচিহ্ন 5, 2, 5, 4 যার চতুর্থ স্থানে পরিসংখ্যাটি অনুক্ত, মানে এখানে বলা নেই, অনুক্ত মানে বলা নেই। যদি মোট পরিসংখ্যা 45 হয় তবে চতুর্থ স্থানে পরিসংখ্যাটি কত? তাহলে এখানে এটা অত্যন্ত সোজা, কারণ মোট পরিসংখ্যা 45 বলা আছে, অর্থাৎ এই সংখ্যাগুলো সব যোগ করলে 45 হবে। তাহলে প্রশ্ন চিহ্ন এখানে কত আছে সেটা বলতে হবে। তাহলে আমরা কি করব, 45 থেকে এই সংখ্যাগুলো বিয়োগ করলেই চতুর্থ স্থানের সংখ্যাটি পেয়ে যাব, পরিসংখ্যাটি পেয়ে যাব। ও মাঝখানে আমি এটা ছিল 11 দাগ, আমি 10 দাগটা মিস করে গেছি, এরপরে করছি। তো এখানে লিখব কি, চতুর্থ স্থানের পরিসংখ্যাটি হলো, চতুর্থ স্থানে পরিসংখ্যাটি হলো, এটা মোট 45 আছে, তাহলে মোট 45 থেকে বিয়োগ করব এই প্রত্যেকটা সংখ্যা, 5 + 3 + 9 প্লাস প্রশ্ন চিহ্নটা বাদ দিয়ে +5 + 2 +5 + 4, 9, 10, 11, 16, 16 আর 9 25, 23, 24, 25-এর পরে 26, 27, 28, 29, 30, 31, 33। তাহলে এটা 45 - 33, 45 থেকে 33 বিয়োগ করতে হবে, সমান 12। আর তারপরে আছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণী মধ্যবিন্দুগুলো যথাক্রমে দেওয়া আছে, যে শ্রেণীর মধ্যবিন্দু 30 সেই শ্রেণীটি কত? তাহলে শ্রেণী মধ্যবিন্দু দেওয়া আছে, মানে এখানে আমরা শ্রেণী মধ্যবিন্দু থেকে শ্রেণী মধ্যবিন্দু বিয়োগ করে পাশাপাশি দুটো শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে প্রথমে সেটাই কাজ হবে, যে শ্রেণী দৈর্ঘ্য বের করা। শ্রেণী দৈর্ঘ্য মধ্যবিন্দু পাশাপাশি দুটো বিয়োগ করতে হবে। তাহলে পাশাপাশি এখানে আছে দেখো 10, 15, 20 পরপর আছে, তাহলে 15 থেকে 10টা বিয়োগ করছি, তাহলে এটা ইজ ইকুয়াল টু 5। এটা হলো শ্রেণী দৈর্ঘ্য। আমরা ছবি দিয়ে দেখালে এটা এরকম। আর যে শ্রেণীর মধ্যবিন্দু 30, এখানে যদি 30 থাকে, শ্রেণী দৈর্ঘ্য মোট 5, তাহলে এদিকটা এবং এদিকটা, দুই দিকটা মোট 5, তাহলে এটা এদিকটা হবে এখান থেকে এই পর্যন্ত 5-এর হাফ, এখান থেকে এই পর্যন্ত 5-এর হাফ। তাহলে উচ্চ সীমানা পাবো 30-এর সাথে 5 যোগ করে, নিম্ন সীমানা পাবো 30 থেকে 5 বিয়োগ করে। তাহলে এখানে শ্রেণী মধ্যবিন্দু 30 বলা আছে, 30-এর শ্রেণীটি বের করতে হবে। তাহলে নিম্ন সীমা প্রথমে লিখব, নিম্ন সীমা সমান 30, তার থেকে 5-এর 2 বিয়োগ করলাম, তাহলে 30 - 5-এর 2 মানে এটা আড়াই বোঝায়, 2.5। তাহলে 30 থেকে যদি 2.5 বিয়োগ করি, এটা 27.5, ও উচ্চ সীমা সমান 30 + 5-এর 2 সমান 30 যোগ 5-এর 2 মানে আড়াই, সমান
32.5। অতএব শ্রেণীটি হলো 27.5 থেকে 32.5। এটা হলো সেই শ্রেণীটি। আর 10 দাগটা বাদ গেছে। এবিসিডি সামান্তরিকের এখানে এবি ও বিপি, এখানে এবি ও বিপি, এবি ও বিপি হলো যথাক্রমে একোণ ও বিকোণের অন্তঃসমদ্বিখণ্ডক। আচ্ছা, এটা এপি আছে, এপি ও বিপি, এপি আর বিপি যথাক্রমে একোণ ও বিকোণের অন্তঃসমদ্বিখণ্ডক। এটা অন্তঃসমদ্বিখণ্ডক আর এরা অন্তঃসমদ্বিখণ্ডক। এপি সমান 3 সেন্টিমিটার আছে, এপি 3 সেন্টিমিটার, আর বিপি সমান 4 সেন্টিমিটার হলে এবি এর মান কত? তাহলে এবিসিডি সামান্তরিক বলা আছে, এটা খেয়াল করতে হবে। তো আমি এই ছবিটা পুনরায় আঁকছি, এই ছবিটা ঠিকঠাক করে আঁকা নেই। 2/10। তাহলে প্রথমে একটা সামান্তরিক আঁকতে হবে। নাম দিলাম এ বি সি ডি। এখন এর অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে মোটামুটি এর অন্তঃসমদ্বিখণ্ডক এরকম আছে, আর এর অন্তঃসমদ্বিখণ্ডক মোটামুটি এটা আছে। তাহলে অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তারপরে বলা আছে কি, তারপরে বলা আছে এই কোণটা, এর নাম, আচ্ছা এখানে 40 ডিগ্রি দেওয়া আছে, এই কোণটা 40 ডিগ্রি দেওয়া আছে, লিখে নিলাম এটা 40 ডিগ্রি। তারপরে এপি 3 সেন্টিমিটার, এ থেকে পি পর্যন্ত এটা 3 সেন্টিমিটার। নেক্সট আছে বিপি 4 সেন্টিমিটার, বিপি এটা 4 সেন্টিমিটার। তাহলে এবি এর দৈর্ঘ্য বের করতে হবে। তো এ কোণ এবং বি কোণ বুঝতে পারছি, এ কোণটা এই মোট কোণকে বোঝায় আর বি কোণটা এই মোট কোণকে বোঝাচ্ছে। তাহলে আমরা জানি সামান্তরিকের দুটি পাশাপাশি কোণ মিলে 180 ডিগ্রি হয়। আমরা জানি কোণ এ প্লাস কোণ বি এটা সমান 180 ডিগ্রি, কারণ সামান্তরিকের পাশাপাশি দুটি কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে এটা কিন্তু পুরো এর হাফ, এটা কিন্তু এই ছোটটা, এটা পুরো বি কোণের হাফ। এই হাফ কোণটার নাম পি এ বি, এদিকটার নাম পি বি এ। কোণ পি এ বি প্লাস কোণ পি বি এ। তাহলে যদি এই কোণটা নিই, ছোট কোণটা, এটা এ কোণের হাফ, এই কোণটা নিলে এটা বি কোণের হাফ। তাহলে এই কোণটা, তো পি এ বি এটা এ কোণের হাফ, পি বি এ এটা বি কোণের হাফ। তাহলে আমরা লিখতে পারি কোণ এ প্লাস কোণ বি তার হাফ। এটা হলো দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার হাফ অর্থাৎ এটা 90 ডিগ্রি। এই কোণ এবং এই কোণ মিলে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। অতএব কোণ এপি বি সমান ত্রিভুজের তিনটি কোণ 180 ডিগ্রি, তার থেকে 90 ডিগ্রি বাদ দিলে আর থাকে 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজ দেখতে পাচ্ছি পি এ বি, এটা সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি অতএব এবি স্কোয়ার বা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে এপির মান দেওয়া আছে 3 সেন্টিমিটার, তাহলে 3 স্কোয়ার, বিপির মান দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে 3 3 9 প্লাস 4 4 16 সমান 25। এবি সমান যদি 25 হয়, এবি স্কোয়ার সমান 25, তাহলে এবি সমান √25, তাহলে এটা 5। অতএব এবি সমান 5 সেন্টিমিটার। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।